সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে প্রীতি ও শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আজকের ক্লাসে। আজকের ক্লাসটি আমার একাদশ শ্রেণী শিক্ষার্থীদের জন্য। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপরিচিতা ছোট গল্পটি নিয়ে। আজকে আমাদের এটার উপর চতুর্থ ক্লাস। আমরা এর আগে এই গল্পটির উপরে 3টি ক্লাস শেষ করেছি। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আমাদের আজকের ক্লাসে শুরু করে দিই। অপরিচিতা গল্পটি নিয়ে আলোচনা করব। আমরা আমাদের আগের আলোচনা যেখানে শেষ করেছিলাম, আজকে আমরা তারপর থেকে শুরু করব। আমি কোনো ভূমিকায় আর যাচ্ছি না। আমাদের এমনিতেই গল্পটা অনেক বড়, আমরা এখনও শেষ করতে পারিনি। আমরা খুব দ্রুত এটা শেষ করার চেষ্টা করব, কেমন? তো যাই হোক, আমরা আজকে আলোচনা করব গল্পটির যে 4টি ভাগে বিভক্ত। আমরা তার আজকে 3 নম্বর যে পার্টটা, অংশটা, সেটা নিয়ে আজকে আমাদের এখানে আলোচনাটা শুরু হবে। আমরা আগে জেনেছিলাম যে অনুপম, আমরা যে গল্পের নায়ক তার নাম আমরা পেয়ে গিয়েছিলাম। সে অনুপম বিয়ে করতে গিয়েছিল। বিয়ে করতে যাওয়ার পরে তার মামা যখন কনের গহনার গায়ে থেকে খুলে এনে শেখরাকে দিয়ে এটাকে পরিমাপ করলো যে স্বর্ণ আসলে তারা কম দিয়েছে কিনা, তাহলে ওইখানে যে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলো, তার পরিপ্রেক্ষিতে কন্যার বাবা মেয়েকে অনুপমের কাছে বিয়ে দিতে অস্বীকার করলেন। এবং তারপর তারা কি করলো, তারা যতটা আনন্দ, যতটা উল্লাস, যতটা কোলাহল নিয়ে, যতটা মানে যে লোক সমাগম করে তারা কনের বাড়িতে ছেলেকে বিয়ে করাতে গিয়েছিল, তারা ঠিক ততটাই বিদন বদনে, অর্থাৎ একেবারেই মুখ কালো করে তাদের যে উচ্ছ্বাস, সকল উচ্ছ্বাসকে জলাঞ্জলি দিয়ে তাদেরকে ফিরে আসতে হয়েছিল মাথা নিচু করে। অতটুকু পর্যন্ত আমরা পড়েছিলাম। তারপর যাই হোক, দেখো এর পরবর্তীতে এটা অনুপমদের বাড়ির অবস্থা কি। বাড়ির সকলে তো রাগিয়া আগুন, কন্যার পিতার এত গুমর। এই যে গুমর শব্দটির অর্থ কি সেটা একটু আমরা জানি। আমরা নিশ্চয়ই হয়তো এই শব্দটার অর্থ জানি, তারপরও আমরা একটু আলোচনা করে দিই যে গুমর কেমন। এই যে গুমর শব্দের অর্থ কি? গুমর মানে হচ্ছে, আমরা বুঝতেই পারি যে কেউ যদি খুব দেমাক দেখায়, বলে অহংকার দেখায়, সেটা হচ্ছে গুমর। মানে বললো যে মানে মেয়ের বাবার এত গুমর। হ্যাঁ, তারপরে বলো যে কলিজে 4 পোয়া হইয়া আসিল। তাহলে কলি 4 পোয়া, 4 পোয়া মানে বুঝছে কি, মানে 4 পা সহ একেবারে পরিপূর্ণরূপে আসিল। কি আসিল? কলি আসিল। তাহলে এই কলি বলতে কোন কলি? ফুলের কলি কি? মোটেই না। এই কলি হচ্ছে এই যে কলিযুগ যেটাকে বলা হয়, সেই কলিযুগ। আর এই কলিযুগ কী বলো তো, আমরা দেখি অর্থটা। এই যে 4 পোয়া কলি, এই কলি যে 4 পোয়া হইয়া আসিল, তার মানে হচ্ছে কি কলিকাল পরিপূর্ণরূপে আত্মপ্রকাশ করলো। আমরা এই যে চরণটি, এই চরণটির অর্থ এরকম বোঝায় যে কলিকাল পরিপূর্ণরূপে আত্মপ্রকাশ করলো। তাহলে এই যে কলিকালটা কি, আমরা সেই কলিকালটা সম্পর্কে একটু জানি। দেখো, কলিকাল হলো পুরাণে কল্পিত 4টি যুগের শেষ যুগ। আর পুরাণ কি সেটা তোমরা নিশ্চয়ই জানো, এর মধ্যে আমরা বেশ কয়েকবার পুরাণের কথা বলেছি। এটাকে বলা হয় অনাচার ও অসহিষ্ণুতার কাল। মানে এই কালে মানুষের মধ্যে ধৈর্য কমে যাবে, মানুষ একে অপরের সাথে হয়তো অনেক খারাপ আচরণ করবে, বড়দের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে না। হ্যাঁ, মানুষের যে সাধারণ সহবত, সেই সহবত নষ্ট হয়ে যাবে। পুরাণে এভাবে কলিকালের বর্ণনা দেওয়া আছে। তো বলো যে কলিকাল এসেছে এবং শুধু আসেনি, এটা 4 পোয়া হয়ে অর্থাৎ পরিপূর্ণরূপে আসলো। নতুবা কন্যার বাবা কি করতে পারে, মানে এতটা অহংকার করতে পারে? সকলে বলল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? তাহলে তারা কি বলল, মানে যে ছেলে পক্ষ বলতে লাগলো যে মেয়ের বিয়ে কেমন করে দেয়, আমরা দেখবো যে আমাদের ছেলেকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু আবার মেয়ের বিয়ে হইবে না এই ভয়ে যার মনে নাই। এখানে কার কথা বলা হয়েছে? যার। এখানে এই যার বলতে কার? মেয়ের বিয়ে হবে না, এটা হচ্ছে শম্ভুনাথ বাবু, অর্থাৎ কল্যাণীর যিনি আমাদের গল্পের নায়িকা, সেই নায়িকার বাবা হচ্ছে শম্ভুনাথ সেন। সেই শম্ভুনাথ সেনের কথা বলা হয়েছে যে মেয়ের বিয়ে হবে না এই ভয় যে পিতার মনে নাই, তার শাস্তির উপায় কি? কেমন? দেখো, মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ। তাহলে এই বক্তব্যটি কার? এই বক্তব্যটি হচ্ছে অনুপমের। হ্যাঁ, এই যে আমি একমাত্র পুরুষ, তাহলে এই আমি বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে অনুপমকে বোঝানো হয়েছে। অনুপম নিজেই বলছে কথাটা, যাহাকে কন্যার বা বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোনো নষ্ট গ্রহ, কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল?
মানে কি, এই যে আমরা কিন্তু দেখেছি আমাদের গল্পের আগের অংশটাতে অনুপম কিন্তু নিজেকে যথেষ্ট সৎপাত্র বলেই মনে করে। আর সৎপাত্র বলে মনে করার কারণ হলো যে সে দেখতে সুন্দর ছিল, তারপরে তাদের বাড়ির যে অর্থনৈতিক অবস্থা, এবং সে পড়াশোনা করেছে, সে এমএ পাস করেছে, সে এই যে অন্তঃপুরের শাসন মেনে চলার ক্ষমতা তার আছে। মানে এই যে তার যে বৈশিষ্ট্যগুলি, সব বৈশিষ্ট্যগুলো মিলে কিন্তু সে নিজেকে যথেষ্ট সৎপাত্র বলেই বিবেচনা করে। কিন্তু সেই সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ যে সাধারণত ছেলেরা কি করে, মানে আমরা দেখি যে ছেলে পক্ষকে অর্থাৎ বর পক্ষকে কোনো কারণে যদি কনে পক্ষের সাথে তাদের দাবি দাওয়া না মিলে, তাদের মত না মিলে, তাহলে ছেলে পক্ষ বিয়ে ভেঙে দিয়ে চলে আসার চিত্র অনেক দেখা গিয়েছে এই সমাজে। কিন্তু মেয়ে পক্ষ বিয়ে ভেঙে দিয়েছে, মেয়ের বাবা যে ছেলে পক্ষকে ফিরিয়ে দিয়েছে যে আমাদের মেয়েকে বিয়ে দেব না, এই দৃশ্য আসলে আমাদের সমাজে সচরাচর চোখে পড়ে না। এবং আমরা যদি আমাদের এখনকার কথাও বলি, আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার কথাও বলি, ছেলেপক্ষ যতই অন্যায় আবদার করুক না কেন, যত অদ্যুত্বপূর্ণ আচরণই করুক না কেন, আমাদের সমাজে কোনো পিতার বাবার পিতার অর্থাৎ কন্যার বাবার কিন্তু এত বড় সাহস এবং যদি যদি আমরা মানসিক শক্তি নেই যে মেয়ের বিয়ে ভেঙে দেবে। বরং তাদের সকল অন্যায় আবদার মেনে নিয়েই কিন্তু আমরা দেখি যে সেই মেয়েটিকে পাত্রস্থ করতে, প্রয়োজনে তিনি কেঁদে চোখের জলে ভাসাবেন, তার মেয়ে কাঁদতে কাঁদতে শ্বশুরবাড়ি যাবে। হ্যাঁ, তারপর তাদের সকল অন্যায় আবদার মেটানো হবে। কারণ হচ্ছে কি, আমাদের যে সামাজিক অবস্থা, আমাদের সমাজটা এখনও মেনে নিতে পারে না যে বিয়ের দিন কোনো কারণে যদি ছেলেপক্ষ কোনো অন্যায় ধরনের কোনো আবদার করে সে বিয়েটা ভেঙে দেওয়ার মতো মানসিক শক্তি আমাদের বর্তমান সমাজও কিন্তু আসলে রাখে না। সেই সমাজেও কিন্তু আসলে রাখেনি। এখানে যে মূলত আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি এখানে একজন গল্পকার, ছোট গল্প লিখেছেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে অন্তরের যে পরিধি, তার চিন্তার যে পরিধি, তার যে চাওয়া, এই সমাজটাকে তিনি যেমন দেখতে চেয়েছেন, তার সেই চাওয়াটাই মূলত এখানে আমাদের গল্পের মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন। এটা আসলে যে বাস্তব কোনো কাহিনী তা কিন্তু নয়, তিনি গল্প লিখেছেন এবং এই সমাজটার চিত্র কেমন ছিল মূলত সেই চিত্রটা তিনি আমাদের সামনে তুলে ধরার চেষ্টাটুকু করেছেন। তাহলে বলো যে এই যে এত বড় কলঙ্কের দাগ কোনো নষ্ট গ্রহ, মানে কোন নষ্ট গ্রহ, মানে এটাকে তারা কোনো একটা ওই যে বলে না তার কপাল খারাপ, তার উপরে কি মানে গ্রহের দোষ আছে, মানে এটা হিন্দু ধর্ম মতে যারা যেটা তারা বিশ্বাস করে যে মানে কি এত আলো জেলে এত বাজনা বেজে সমারোহ করে এঁকে দিল। মানে এই যে তার যে অপমানটা হলো, তার যে অসম্মানটা হলো, এই অসম্মানটা তো একেবারে নিভৃতে হয়নি। তারা কিন্তু লোকজন নিয়ে বাজনা বাজিয়ে আলো জ্বালিয়ে সমারোহ করে গিয়েছিল, এবং যতটা সমারোহ করে গিয়েছিল তার অপমানটাও কিন্তু ঠিক ততটা সমারোহ করে হয়েছে, সকলের সামনেই হয়েছে। কেমন? তাহলে দেখো, বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাক যন্ত্রটাকে সমস্ত অন্নশুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত। আফসোস মানে কি, তারা মানে এটা নিয়ে কী করতো, হাহুতাশ করতে লাগলো যে আমরা, তারা আমাদেরকে বিয়ে দিল না মেয়েকে, কিন্তু কি করলো, আমাদেরকে খাইয়ে দিল। এই যে খাওয়াটা তারা খাইলো, সেই খাওয়াটাও তাদের কাছে এখন অপমানজনক মনে হচ্ছে। এই পাকযন্ত্র মানে কি, পাকস্থলী, কেমন? আর এই অন্নশুদ্ধ মানে কি, যে খাবারটা তারা খেয়েছে সেই খাবারের কথা বলা হয়েছে। মানে যে যে খাবারটা খেয়েছে সেই খাবার সহ যদি তারা তাদের পাকস্থলীটা টান মেরে ফেলে তাদের বাড়িতে ফেলে দিয়ে আসতে পারতো যে আপনারা মেয়েদের নিয়ে আমরাও কিন্তু আপনাদের খাবার খেলাম না, যদিও আপনারা খাওয়ালেন, আমরা সেই খাবার সহ আপনাদেরকে আমাদের পাকস্থলে দিয়ে গেলাম। এটা হলো মানে যে তাহলে হয়তো তাদের যে মানে রাগ, যে যে আফসোস হাহুতা, সেটা তাদের মিটে যেত। বিবাহের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিবে বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন। কে? অনুপমের মামা। যে মামা তাদের সংসারের হর্তা কর্তা বিধাতা, সমস্ত সিদ্ধান্ত যার মধ্য দিয়ে হয়ে থাকে, অথচ তিনি যে ভুল করলেন, তিনি যে কন্যার বাবাকে এত বড় অপমান করাটা তার উচিত হয়নি সেটা কিন্তু তিনি বললেন না। তার কিন্তু এ নিয়ে বিন্দু মাত্র কোনো অনুশোচনা নেই, বরং তিনি বলতে পারলেন যে তারা বিবাহের চুক্তি ভঙ্গ করেছে। এই দাবিতে মানে এই অপরাধের তিনি কি করবেন, কন্যা পক্ষের জন্য মানহানির দাবিতে, মানে যে মানহানি মানে সম্মানহানি করেছে তার জন্য তিনি নালিশ করবে। হিতৈষীরা বুঝাইয়া দিল তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। হিতৈষী মানে কি, যারা মঙ্গলাকাঙ্ক্ষী, যারা ভালো চায়, কেমন, যারা শুভাকাঙ্ক্ষী, সেই শুভাকাঙ্ক্ষীরা বলল যে বুঝাইয়া দিল, কাকে বুঝাইয়া দিল, মামাকে বুঝালো যে তাহা হইলে, কোন তাহা হইলে মানে কি, মানে ওই যে নালিশ করলে,
কি হবে, তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরো হবে। তাহলে তামাশার যেটুকু বাকি বলতে কি বুঝিয়েছে এখানে, মানে যে তামাশাটুকু অলরেডি, তামাশা মানে কি হাস্যকর যে ঘটনাটা ঘটে গেছে, কোথায় ঘটেছে, বিয়ের আসরে ঘটেছে, যেটা লোক সমাজে তাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে, মানে যে যেটুকু বাকি আছে মান সম্মানে সেটুকু পুরা হইবে, যে লোকজন সাড়ম্বরে মানে এখন তো যে লোকগুলি তাদের সাথে গিয়েছে তাদের আত্মীয় স্বজন বা দুই পক্ষের লোকজন জানতে পেরেছে, এখন যদি তারা এটা নিয়ে মামলা মোকদ্দমা করে, নালিশ করে, তাহলে পুরো দেশের মানুষ তখন তাদের মানে এই যে মামার যে একটা মানে বোকামি, মামা যে মানে এতটাই মানে ছোট মনের কাজ করেছে সেটা মূলত সমস্ত মানুষ জানতে পারবে। তাহলে এটাকে মূলত হিতৈষীরা বুঝিয়ে দিল যে এটা করা ঠিক হবে না। বলা বাহুল্য, মানে যে বলা বাহুল্য বলতে কি বুঝেছে, মানে যে এটা বলার উপায় রাখে না, যে মানে শুধু যে তারা তা নয়, আমিও কিন্তু কি করেছিলাম, খুব রাগিয়া ছিলাম। আমিও বলতে কে বুঝাচ্ছে, আমিও মানে হচ্ছে অনুপম যে পাত্র, সেই পাত্র খুব রেগে গিয়েছিল। কোনো গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন, গোপের রেখায় তা দিতে দিতে এইটাই কেবল কামনা করিতে লাগিলাম। তাহলে কিন্তু আমরা এটুকু বুঝতে পারছি যে গোপের রেখায় তা দিতে দিতে, তার মানে আমাদের যিনি গল্পের যে মূল চরিত্র অনুপম, সেই অনুপমের কিন্তু গোঁফ ছিল বলে আমরা এই গল্পের মাঝে জানতে পারছি। তাহলে এই যে অনুপমও কিন্তু ভীষণ রেগে গিয়েছে, কার উপর রেগেছে, কন্যা পক্ষের উপর, এবং সেও মনে মনে ভাবছিল যে কোনোভাবে যদি শম্ভুনাথ সেন বিষম জব্দ হয়ে এসে, হ্যাঁ কি করেন, মানে তাদের পায়ে ধরেন যে তারা মানে মেয়েকে যেন বিয়ে করে, মানে এরকম একটা কামনা কিন্তু কে করতে লাগলো, অনুপমও মনে মনে করতে লাগলো। কিন্তু এই আক্রোশ মানে তো বুঝতে পারছো, ক্রোধ রাগ কার প্রতি, কন্যার পিতার প্রতি। কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বহিতেছিল, যেটা রং একেবারেই কালো নয়। কালো রঙের স্রোত কেন বলেছে বলতো, মানে এই যে রাগ, এই রাগটাকে বলা হয়েছে কালো রং, মানে এটাকে যদি আমরা বলি যে নেতিবাচক, এই নেতিবাচকের পাশাপাশি আরেকটা ইতিবাচক স্রোত কার মধ্যে বইতেছিল, অনুপমের অন্তরে। সমস্ত মন যে সে অপরিচিতার পানে ছুটিয়া গিয়েছিল, এখানে যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না। এই যে সে বিয়ে করতে গিয়েছিল, সে কিন্তু বিয়ের কনেকে একবারের জন্য কিন্তু বর দেখতে পায়নি, এবং এই সেই যে অপরিচিত মেয়েটির প্রতি যে তার কোনো আকর্ষণ ছিল না তা কিন্তু নয়। মেয়েটির কথা যখন প্রথম হরিশ বলেছিল, তখনই কিন্তু অনুপমের ওই মেয়েটির প্রতি এক ধরনের ভালো লাগা সৃষ্টি হয়েছিল। তারপর সে বিয়ে করতে গেল, কিছুক্ষণ পরই তাদের বিয়ে হওয়ার কথা ছিল, ঠিক সেই সময়ে তাদের বিয়েটা ভেঙে গেল। তাহলে এই অবস্থায় যেমন অনুপমের রাগ হলো মেয়ের বাবার প্রতি, কেন মেয়েকে বিয়ে দিল না, ঠিক একইভাবে আবার ওই মেয়েটির প্রতি তার একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। তাহলে এটাই সে বলল যে সমস্ত মন সেই মেয়েটির দিকে তার ছুটে যাচ্ছিল, এবং সে কিছুতেই তার সেই মনকে, সেই মেয়েটির যে ভাবনা, সেই ভাবনাকে সে নিজেকে ফিরিয়ে আনতে পারছিল না। দেয়ালটুকুল আড়ালে রহিয়া গেল গো, কে মানে এই যে তাদের মানে একটা অদৃশ্য দেয়াল, তারা বিয়ে করতে গেল অথচ কন্যাকে সে দেখতে পেল না, এই যে একটা দেয়াল, সেই দেয়ালের আড়ালেই কিন্তু সে অপরিচিতা রয়ে গেল। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জা রক্তিমা, হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব। মানে এটা কার কল্পনা, অনুপমের কল্পনা। নিশ্চয়ই মেয়েটি বিয়ের দিন কপালে চন্দন এঁকেছিল। এটা আসলে ধরো সনাতন ধর্মাবলম্বীরা যখন বিয়ে হয় কপালে চন্দন আঁকে, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা, কিন্তু হৃদয়ের ভিতরে তার জন্য আসলে কোনো ভাবনা ছিল কিনা। অনুপমের যেমন ওই মেয়েটির প্রতি, ওই অপরিচিতার প্রতি অনুপমের যে একটা যে আসক্তি জন্ম নিয়েছে, ঠিক তেমনভাবে ওই মেয়েটিরও কি অনুপমের মধ্যে কোনো কল্পনা, কোনো অনুভূতি ছিল কিনা, সেটা আসলে অনুপম বুঝতে পারছে না। আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পায়, পাতার শব্দ শুনি, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। হ্যাঁ, তাহলে এটারও তোমাদের একটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, এই যে এক পদক্ষেপের দূরত্বটুকু কি বোঝাতে চাইলো এখানে, যে আমার কল্পলোকের কল্পলতাটি, এই যে তার যে কল্পনা, কেমন সে কল্পনার যে একটা কল্পলতা, মানে কল্পনার একটা তরু লতা সে এখানে কল্পনা করছে, বসন্তের সমস্ত ফুলের ভাড়া আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। অর্থাৎ তার বিয়ে কিন্তু আসন্ন, সে কিন্তু বিয়ে করতে গিয়েছিল, তার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করার ঠিক দ্বার প্রান্তে সে কিন্তু বিয়ে বাড়ির যে
যে আমরা যদি বলি যে আবহ, সেই আবহ কন্যার যে কন্যাকে যেখানে রাখা হয়েছে আর অনুপমকে যেখানে রাখা হয়েছে, মানে একটা দেয়ালের এপারে আর ওপারে তারা ছিল। এখানে যে কন্যার যে সাজগোজ, এই যে কন্যার এখানে যে অন্যান্য যারা থাকে তাদের যে শব্দ, সব কিছু কিন্তু সে শুনতে পেয়েছিল। মানে আরেকটি মাত্র পদক্ষেপ, সে কি করবে, বিয়ে করবে। এই যে একটি মাত্র পদক্ষেপ, সামান্য একটি সময়ের অপেক্ষাটুকু ছিল, সেই অপেক্ষার দূরত্বটুকু যে মানে একটা আমরা যদি বলি অনাকাঙ্ক্ষিত ঘটনায় সেই পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। মানে এই পদক্ষেপের দূরত্বে অসীমত্ব আর কখনোই ঘুচবে না, কারণ তাকে বিয়ে না দিয়ে কিন্তু কী করা হয়েছে, ফেরত পাঠানো হয়েছে। এটাই অনুপম বসে ভাবতে লাগলো। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনু দাদার বাড়িতে গিয়ে তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম। বিনু দাদা, ওই যে পিস্তুত দা, কেমন তার পিস্তুত দাদা, বিনু দাদা যে কন্যাকে দেখতে গিয়েছিল, অস্থির করিয়া তুলেছিল কেন? কারণ ওই মেয়েটি দেখতে কেমন ছিল। কারণ বিনু দাদাই কিন্তু মেয়েটিকে দেখতে গিয়েছিল, যে ওই মেয়েটি দেখতে কেমন ছিল তার বর্ণনা শোনার জন্য, বিনু দাদার মুখে তার প্রশংসা শোনার জন্য। প্রত্যেক দিন গিয়ে সে কোথায় যেত, বিনু দাদার বাড়িতে গিয়ে তাকে অস্থির করে তুলতো। সেই বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই বিনোদার বর্ণনা ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালাইয়া দিয়াছিল। হ্যাঁ, বিনোদার বর্ণনা আমরা আগে কিন্তু জেনেছিলাম যে বিনোদার ভাষা অত্যন্ত, আর সবাই যেটাকে বলে মানে চমৎকার, সেটাকে বিনোদা বলেন মানে চলনসই। তাহলে সেই বিনোদার ভাষায় যখন মানে এতটা সংকীর্ণ, তিনি কিন্তু কারো প্রশংসা খুব সহসা করেন না। সেই জায়গায় তিনি যখন এক একটা বর্ণনা সেই মেয়েটি দিয়েছে, তখন কিন্তু তার ভিতরে সেটি কিসের মতো আগুন জ্বালাইয়া দিয়েছিল, স্ফুলিঙ্গের মতো আগুন জ্বালাইয়া দিয়াছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, মানে না দেখিলাম তাহার ছবি, মানে সে কিন্তু একটা ছবিও দেখতে পায়নি। সমস্ত অস্পষ্ট হইয়া রহিল। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এটা কি দিয়ে কি বুঝালো বলো তো? মানে তাকে তো সে সচক্ষে দেখতেই পেল না, কেমন, আবার তাকে মনেও আনতে পারছে না, কারণ তার কল্পনাটা যে সে করবে সেই ছবিটাও কিন্তু সে কখনো দেখতেও পায়নি। এই জন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেওয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল, মানে ঘুরতে লাগলো। হ্যাঁ, মানে সেদিনের মনে হচ্ছে যে তার মনটা ঘুরে ঘুরে সেই বিবাহ বাড়িতে গিয়ে ঠেকছে, এবং সেই জায়গাটায় গিয়ে ঠেকছে যেখানে সে বিয়ের জন্য অপেক্ষা করছিল, এবং সেই দেওয়ালের ভিতরে ছিল তার বিয়ের কনে। সেই কনেটিরকে তো সে দেখতে পারছে না, কারণ সে তো তাকে কল্পনায় আনতে পারছে না। তারপর সে শুধুমাত্র বাহিরে থেকেই তাকে ভেবে যাচ্ছে, তার কল্পনা করে যাচ্ছে। এই জন্য বললো কি, যে দেওয়ালটার বাইরে সে ভূতের মতো দীর্ঘশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল, অর্থাৎ মেয়েটি তাকে দেখেছে, যদিও সে মেয়েটিকে এখনও দেখেনি বা তার ছবিও দেখেনি। পছন্দ করিয়াছে বই কি, দেখো এখনও কিন্তু তার সেই যে তার নিজের প্রতি যে একটা আত্মগরিমা, সেটা কিন্তু অনুপমের এখনও আছে। মানে সে বলছে যে পছন্দ করিয়াছে বই কি, মানে অবশ্যই পছন্দ করেছে আমাকে, কারণ পছন্দ না করার তো কোনো কারণ নেই, কারণ আমি যথেষ্ট সুদর্শন। না করিবার তো কোনো কারণ নাই। আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকানো আছে। কার মনে হয়? অনুপমের মনে হয় যে সেই মেয়েটি নিশ্চয়ই সেই ছবিটি কী করেছে, লুকিয়ে রেখেছে। একলা ঘরে দরজা বন্ধ করিয়া এক একদিন নিরালা দুপুরবেলায় সে কি সেটি খুলিয়া দেখে না। এখন দেখো, বিয়ে কিন্তু ভেঙেছে মেয়ের বাবা। আমরা কিন্তু এই গল্পের মধ্যে কোথাও দেখি না যে মেয়ে বিয়ে ভাঙার ব্যাপারে মেয়ের কোনো প্রকার অনুমতি নেওয়া হয়েছে বা তার কোনো মতামত সেখানে ছিল। আমরা এদিক থেকে আরেকটা বিষয় কিন্তু লক্ষ্য করি যে আসলে তখনকার সমাজে কিন্তু মেয়েদের মতামতের কোনো মূল্য আসলে ছিল না বললেই চলে। বাবা কিন্তু নিজে মেয়ের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, এবং বাবা কিন্তু নিজে যৌতুক দিতেও রাজি হয়েছেন, এবং বাবা কিন্তু নিজেই মেয়ের বিয়ে আবার ভেঙেও দিয়েছেন। এবং এই যে ঘটনাগুলি প্রথম থেকে এই পর্যন্ত আমরা কিন্তু কোথাও সেই যে বিয়ের কনে, সেই কনেটির কিন্তু বা সোমনাথ সেনের যে মেয়েটি, সেই মেয়েটির কোনো ভূমিকা কিন্তু আমরা গল্পে আসলে দেখতেই পাই না। অর্থাৎ তার ভূমিকা, অর্থাৎ মেয়েদের ভূমিকা যে সমাজে একেবারেই বিয়ের ক্ষেত্রে নগণ্য ছিল, তাদের মতামতের কোনো আসলে বলা যায় যে কোনো প্রয়োজনই তার পরিবার মনে করতো না, সেটাই মূলত এখানে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এখন অনুপমের যেটা চিন্তা হলো যে বিয়ে তো ভেঙেছে তার বাবা, সে নিশ্চয়ই আমার ছবি দেখেছে, সেই ছবি নিশ্চয়ই সে পছন্দ করেছে, এবং সেই নিশ্চয়ই সেই ছবিটি কোনো এক নিরালা দুপুরবেলায় বসে সে নিশ্চয়ই এটা খুলে দেখে, এবং সে নিশ্চয়ই আমার কথা ভাবে। এটা কে ভাবছে? এটা ভাবছে অনুপম।
যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপরে কি তার মুখের দুই ধার দিয়ে এলোচুল আসিয়া পড়ে না। হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকাইয়া পেলে না? তাহলে এটা কার ধারণা? এটা হলো অনুপমের ধারণা। অনুপম যেমন দিন রাত বসে মেয়েটির কথা ভাবছে, তার ধারণা মেয়েটিও কিন্তু তাকে তেমন করেই ভাবছে, এবং সে চুপি চুপি করে তার ছবি দেখছে, এবং যখন যদি কারো পায়ের শব্দ পাচ্ছে তখন সেই ছবিটি সে কী করছে? লুকিয়ে ফেলছে। এবং কোথায় লুকিয়ে ফেলছে? তার আঁচলের মধ্যে। তাহলে তখনকার সময় যে মেয়েরা কী করতো? শাড়ি পরতো, তার একটা বর্ণনা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে বুঝতে পাই। হ্যাঁ, কারণ মেয়েরা শাড়ি পরতো সেই সময়টা, এবং সে আঁচলে, শাড়ির আঁচলে তার সেই ছবিটি লুকিয়ে ফেলবে বলে তার ধারণা। দিন যায়, একটা বৎসর গেল, মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলিতেই পারেন না। মানে এই ঘটনার, অর্থাৎ তার বিয়ে ভেঙে যাওয়ার পর কতদিন কেটে গেল? 1 বছর কেটে গেল। তাহলে মামা এই সময়ের মধ্যে আর বিবাহের কথা তুলতেই পারলেন না। কেন তুলতে পারলেন না? লজ্জা। যাই হোক, অবশেষে আমরা মামাকে লজ্জা পেতে দেখলাম। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোকে ভুলিয়া যাইবে তখন বিবাহের চেষ্টা দেখিবেন। তাহলে তারা এটা বুঝলো যে তাদের কি হয়েছে? অপমান হয়েছে। এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে। পণ মানে কি? এখানে আমরা দেখো, আমরা এক পণ দেখেছিলাম, সেটা ছিল যৌতুক, আর এই পণ শব্দের অর্থ কিন্তু প্রতিজ্ঞা। সে প্রতিজ্ঞা করেছে কি সে বিবাহ করিবে না। শুনিয়া আমার মন পুলকের অবকাশে ভরিয়া গেল। তাহলে এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন হতে পারে যে কেন অনুপমের মন পুলকের অবকাশে ভরে গেল? বলো তো, কেন ভরে গেল? কারণ মেয়ে বিয়ে করবে না বলে পণ করেছে, সেজন্য। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়। কেন চুল বাঁধিতে ভুলিয়া যায়? অনুপমের কথা ভাবতে ভাবতে সে তার ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, তার জীবন চলাফেরা সব এলোমেলো হয়ে গেছে। কার জন্য? অনুপমের জন্য। এটা অনুপম নিজে ভাবতে লাগলো। তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন, আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন? হঠাৎ কোনো দিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ে দুই চক্ষু জলে ভরা। জিজ্ঞাসা করেন, মা তোর কি হয়েছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই কিছুই তো হয়নি বাবা। বাপের এক মেয়ে, যে বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সহিল না। তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে। তারপরে হ্যাঁ, এখন কিন্তু অনুপম ভাবছে কি ওই মেয়েটি তার জন্য দিনে রাতে ভাবতে ভাবতে মেয়ের অবস্থা এমন হয়েছে। কেমন হয়েছে? মানে অনাবৃষ্টি দিনে ফুলের কুড়ি, মানে বৃষ্টি না হলে, অনাবৃষ্টি মানে কি? যখন বৃষ্টি থাকে না তখন ফুলের কুড়ি যেমন শুকিয়ে মলিন হয়ে যায়, ঠিক তেমন করে তার সেই প্রাণ চঞ্চলে ভরা মেয়েটি শুকিয়ে মলিন হয়েছে। তার বিমর্ষ বদন দেখে বাবার প্রাণে আর সইবে না। তখন বাবা কি করবে? ছুটে আসবে কোথায়? অনুপমদের বাড়িতে। কেমন কিভাবে আসবে? তার সকল অভিমান ভাসিয়ে দিয়ে ছুটে আসলেন আমাদের দ্বারে। কার দ্বারে? তাদের দরজায়, অর্থাৎ তাদের বাড়িতে আসলেন। তারপরে তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটি, কালো রঙের ধারাটি কোনটি? ক্রোধ, রাগ, ক্ষোভ, সেটা হচ্ছে কালো রঙের ধারা বহিতেছিল। সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফুঁস করিয়া উঠিল। সে বলিল, বেশ তো, আরেকবার বিবাহের আসর হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টুপর পায়ে দলিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া এসো। দলিয়া মানে কি? পায়ে দলিয়া, মানে পায়ে দলিয়া কি সকল কিছু চূর্ণ বিচূর্ণ করে পা দিয়ে মারিয়ে তারপর তুমি, সেদিন কন্যার বাবা তোমাকে ফিরিয়ে দিয়েছিল, এবং আজকে কি করবে? সে নিজে বিয়ের আসর ছেড়ে চলে আসবে। এটা কে ভাবতে লাগলো? অনুপম ভাবতে লাগলো। তাহলে আমরা অনুপমের মধ্যে দুটি সত্তা দেখতে পাচ্ছি। একটি সত্তা সারাক্ষণ সে অপরিচিতার পারে ছুটে চলেছে, সে অপরিচিতার জন্য তার কল্পনা জল্পনা সব কিছু বিরাজ করছে। আবার অপরদিকে সে ভাবছে যে সেই অপরিচিতা তার জন্য কি করছে? অপেক্ষা করছে। তার ছবি দেখে তার সকাল সন্ধ্যা সব হারিয়ে গেছে। সে কি করছে? খেতে ভুলে যাচ্ছে, চুল বাঁধতে ভুলে যাচ্ছে। তখন তার বাবা ছুটে আসবে। আবার সেই মানে পরক্ষণেই কিন্তু অনুপমের মনে তার যে রাগ, তার যে ক্রোধ, সেই সত্তাটি আবার জেগে উঠে তাকে বলছে, তো যদি এমন হয় কন্যার বাবা আসে, তখন সে কি করবে? বলবে যে ঠিক আছে, আবার বিবাহের আসর হোক, এবং আবার আলোচ্য লোক, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক। তারপরে সে সেদিন কি করবে? টোপর পরে সেই টোপরটাকে পায়ে দড়িয়ে দলবল নিয়ে বিয়ের সভা ছেড়ে সে চলে আসবে। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, সে রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করে আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়েছিলাম, তেমনি করে আমাকে একবার উড়িয়া যাইতে দাও। আমি বিরোহিণীর কানে কানে একবার সুখের খবরটা দিয়া আসি গে। তাহলে কিসের সুখের খবর দেবে বলো তো? এই যে
অনুপম যে আসলে শুধুমাত্র ক্রোধই ধারণ করছে না, সে যে আসলে মনে মনে কার প্রতি একটা আহ, একেবারে খুবই, আমরা যদি বলি যে অনুরক্ত, সে যে অপরিচিত সেই কল্যাণী মেয়েটির প্রতি অনুরক্ত, সে যে আসলে তাকে মন দিয়ে ফেলেছে, সে যে মনে মনে সেই মেয়েটিকে ভালোবাসে, এই কথাটি সে প্রকাশ করতে পারছে না। এবং সে বলে যে চোখের যে ধারাটি জলের মতো শুভ্র, রাজহংসের রূপ। তাহলে এখানে আমরা একটু আবার যেতে হবে পুরাণে। তোমার একটা বর্ণিত একটা কাহিনী মতে এক নল রাজা ছিল। হ্যাঁ, সেই নল রাজার পরিচয় দেব না, দময়ন্তীর পরিচয়ও দেব না, সেটা দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে। শুধু এটুকু বলি যে নল রাজা দময়ন্তীকে ভালোবাসতো বা পছন্দ করতো, তার প্রতি তার একটা যে ভালো লাগা ছিল। এবং সেই নল রাজা একদিন বাগানে কি করেছিল, একটা রাজহংস ধরেছিল। রাজহংসকে ধরার পরে সে রাজহংস বলল যে সে কি করবে, তাকে মানে ছেড়ে দেওয়ার জন্য সে দময়ন্তীর কাছে যাবে। দময়ন্তীর কাছে গিয়ে নলরাজার নামে সে কি করবে, প্রশংসা করবে। প্রশংসা করার পর তারপরে সেই দময়ন্তী নলরাজার প্রতি অনুরক্ত হয়, এবং সে অনুরক্ত হওয়ার পরে দময়ন্তী এবং নলরাজার বিয়ে হয়। এবং সে যে এই এই নলরাজার প্রশংসা করেছিল যে রাজহংসটি, এখানে সেই রাজহংসটির কথাই মূলত বলা হয়েছে। এখানে আমরা বলি যে এই যে নলরাজা ছিল নিষদরাজ বীরসেনের গুণবান এবং সুদর্শনের পুত্র, এবং তার নাম হলো নল। ঠিক আছে। আর লোকমুখে এই নলরাজায় দময়ন্তীর রূপ ও গুণের কথা শুনে তার প্রতি মনে মনে অনুরক্ত হয়। এবং পরবর্তীতে দময়ন্তীও নলের প্রশংসা শুনে কার মুখে, ওই যে রাজহংসের মুখে, রাজহংসের রূপ ধারণ করে যখন যায়, তারপরে সে রাজহংসের মুখে তার প্রশংসা শুনে তারপরে দময়ন্তীও তার প্রতি অনুরক্ত হলে পরবর্তীতে তাদের দুজনের বিবাহ হয়। তাহলে এই রাজহংসটিকে নলরাজা পুষ্পবনে ধরে নিয়েছিল। ধরে নেওয়ার পর মুক্তি পাওয়ার জন্য তাকে মুক্তি দেওয়ার যে শর্তে রাজহংসটি দময়ন্তীর কাছে গিয়েছিল এবং গিয়ে নলের প্রশংসা করেছিল। তাহলে এই কথাটাই মূলত সে ভাবছে যে তার এই যে মনের ভিতরে যে দুটি ধারা কাজ করছে, একটি হচ্ছে তার নেতিবাচক ধারা, একটি হচ্ছে ইতিবাচক ধারা। সেই ইতিবাচক ধারাটি বলল যে তুমি আমাকে কি করো, আমাকে অনুমতি দাও, আমি গিয়ে দময়ন্তীর পুষ্পবনে আমি যেমন করে গিয়েছিলাম তেমন করে আরেকবার উড়িয়ে যাইতে দাও, আমি বিরোহিনীর কানে কানে একবার সুখের খবরটা দিয়া আসি গে। তারপরে তারপরে দুঃখের রাত পোহাইল, নববর্ষার জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিল, একেবারে সেই দেওয়ালটির বাহিরে রইল সমস্ত পৃথিবী, আর সবাই, আর ভিতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। তারপরে তারপরে আমার কথাটি পুরো মানে ফুরলো। তাহলে তার ধারণা কি, মানে অনুপম এখনও কিন্তু কল্পনায় আছে। সে ভাবছে যে কি হবে, মেয়ের বাবা আসবে, মেয়ের বাবা আসার পর তার একটি মন তো প্রথমে বললো যে সে বিবাহের আসর ছেড়ে চলে আসবে, কিন্তু তার অপর মন বলল যে না, তুমি আমাকে অনুমতি দাও, আমি কি কিসের মতো, রাজহংসের মতো, যেমন মানে যেমন করে রাজহংসে দময়ন্তীর পুষ্পবনে গিয়ে নলের প্রশংসা করেছিল, আমাকে ঠিক তেমন করে অনুমতি দাও, আমি সেই অপরিচিতার কাছে গিয়ে তেমন করে তোমার কথা বলে আসি, তুমি যে তার প্রতি অনুরক্ত সে কথা আমি বলে আসি। এবং সেই কল্পনার করতে করতে সে ভাবতে লাগলো যে এরপরে তার দুঃখের রাত পোহালো, তার যে চিন্তা, তার যে কল্পনা, সেই কল্পনার অবসান হলো, তার সে ম্লান ফুলটি মুখ তুলিল। সে এই ম্লান ফুল বলতে কাকে বুঝিয়েছে, সে অপরিচিতা মেয়েটিকে বুঝিয়েছে। এবং এবার আর কি করলো না, তাদের বিবাহের মধ্যে আর কোনো দেওয়াল থাকবে না, সে এবার দেওয়ালের ভিতরে প্রবেশ করবে এবং সত্যিকার অর্থেই তাদের বিবাহ হবে। এই চিন্তাটি সে করতে লাগলো এবং সে ভাবলো যে তারপরে তার সমস্ত কথা ফুরিয়ে যাবে। কিন্তু আসলে কি তা হতে পেরেছিল? কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না। যেখানে আসিয়া তাহা অফুরান হইয়াছে, অফুরান মানে কি, শেষ হয়নি, মানে অসমাপ্ত রয়ে গেছে, সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এই লেখা শেষ করিয়া দিই। এবার কিন্তু আমাদের তৃতীয় অধ্যায়টা মানে তৃতীয় অংশটা শেষ। এবার আমরা চতুর্থ অংশ শুরু করলাম। মাকে এটা দেখো, তৃতীয় অংশটা পুরোটাই তার কল্পনার মধ্যে সে রয়ে গেল। চতুর্থ অংশটা দেখো, মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম, আমার উপরেই ভার ছিল, কারণ মামা এবার হাবড়ার পুল পার হন নাই। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের জুমজুমানি বাজিতেছিল। হঠাৎ একটা কোন স্টেশনে জাগিয়া উঠিলাম, আলোতে অন্ধকার মেশা সেও এক স্বপ্ন, কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত আর সবই অজানা অস্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত অচেনা, এবং যাহা চারিদিকে তাহা যে কতই বহুদূরে তাহা দেখাইয়া দিতেছে। এটা হলো যে সে তীর্থে যাচ্ছে মাকে নিয়ে, এবং সে রেলগাড়িতে করে যাচ্ছে। যাওয়ার সময় এই যে স্টেশনের যে আলো আধারি যে একটা
অবস্থা। এবং আসলে আমাদের মানুষের তো আমরা আসলে খুব কমই চিনি। আমরা যখন কোথাও যাই আমরা অপরিচিত জিনিসগুলা খুব ভালোভাবে দেখতে পাই। এবং আসলে সেদিন বাইরে গিয়ে অনুপমের সেই যে অনুভূতি হলো যে আসলে পৃথিবীটা কত অচেনা। হ্যাঁ, তাহলে শুধুমাত্র তারাগুলোই তার চিরপরিচিত, আর সবই তার কাছে মনে হলো অচেনা। এবং চারদিক থেকে সে বললো যে কত দূরে তাকে দেখিয়ে দিচ্ছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন, আলো নিচে সবুজ পর্দা টানা। এখানে তোমাদের জন্য একটা কি আছে, প্রশ্ন আছে যে আলোর নিচে কেমন পর্দা টানা? সবুজ পর্দা টানা। তোরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্ত কেক আর ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে। তাহলে তোরঙ্গ বুঝো, তোরঙ্গ হচ্ছে এক ধরনের ট্রাঙ্ক, বাক্স জাতীয়। ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে তাহারা যেন স্বপ্নলোকের উলট পালট আসবাব। সবুজ প্রদর্শের, এই প্রদর্শ শব্দের অর্থ কী বলতো? প্রদর্শ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। কেমন? মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আছে। মানে এই যে যখন সে ভিতরে আছে, আলো আধার বুঝতে পারছে না, কি দিন কি রাত বোঝা যাচ্ছে না, একরকম আলো আধারের মধ্যে, হ্যাঁ, কি ঘুম কি জাগরণ, এই অবস্থায় পড়ে আছে। এমন সময় সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মানে বাইরে অন্য কারো একটা কথা সে শুনতে পেল। সেই কথায় কি বলল? যে শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হলো যেন গান শুনিরা। মানে এই যে একটা কথা, সেই কথাটা তার কাছে শুধু কথা মনে হলো না, মনে হলো যেন একটা গান শুনলো। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনি করিয়া অসময়ে অজাগায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা, শুনিলেই মন বলিয়া উঠে, এমন তো আর শুনি নাই। তাহলে আমরা আগে দেখেছিলাম অনুপম কিন্তু বিয়ে করতে গিয়ে মেয়েটিকেই দেখে নাই। আর আজকে হলো কি, সে একটা কথা শুনতে পাচ্ছে, একটা মেয়ের স্বর শুনতে পাচ্ছে, একটা কণ্ঠ শুনতে পাচ্ছে। সেই কণ্ঠটাতে তার একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। তার মনে হচ্ছে এটা শুধু একটা কথা নয়, এটা যেন সে একটা গান শুনলো। কেমন? তাহলে এই যে শোনাটা কিন্তু সেই মেয়েটিকে কিন্তু সে দেখতেই পেল না। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, রূপ জিনিসটি বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, তার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। মানে চিরকাল গলার স্বর। তাহলে অনুপমের কাছে সবচেয়ে বড় সত্য চিরকাল কি বলতো? গলার স্বর। রূপ জিনিসটি বড় কম নয়, মানে সে যে রূপকে একেবারেই প্রাধান্য দেয় না তা কিন্তু নয়, রূপকেও সে প্রাধান্য দেয়, তবে তার চেয়ে গলার স্বরকেই যেন সে বেশি প্রাধান্য দিচ্ছে। বললো যে মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। অর্থাৎ মানুষের অন্তরের যে কথা, মানুষের অন্তরের যে ভাবনা, তার যে অন্তরের যে, আমরা যদি বলি যে তার কোমলতা, কঠোরতা, যাই বলি না কেন, সব কিছু মানুষের অন্তরের যে কথাগুলো, চিন্তাগুলি, সবগুলো আসলে মানুষের মুখ দিয়েই তো বের হয়। মানুষ তো মুখ দিয়ে বা কণ্ঠ দিয়ে তা প্রকাশ করে। এবং অনুপমের চিন্তা অনুযায়ী আমরা দেখি যে কণ্ঠস্বরের জন্য সে তারই চেহারা, মানে মানুষের অন্তরের চেহারা যেন কণ্ঠস্বরে ফুটে ওঠে। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম। তাহলে কিসের জানালা খুললো? গাড়ির জানালা খুলে কি বাড়িয়ে দিল? মুখ বাড়িয়ে দিল। কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল। এক চক্ষু লণ্ঠন, এ আবার কি লণ্ঠন বলতো? মানুষের তো আছে দুইটি চক্ষু, তাহলে এক চক্ষু লণ্ঠন, সে আবার কেমন লণ্ঠন এটা একটু আমরা দেখি। একদিক খোলা, তিন দিক ঢাকা বিশেষ ধরনের একটা লণ্ঠন। কেমন? এটা একটা বাতি যেটাতে আলো জ্বলে, সেরকম একটি লণ্ঠন যেটার কি একদিক খোলা আর তিন দিক ঢাকা। তাহলে এই অকচক্ষু লণ্ঠন মানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অন্ধকারে যখন গার্ড কী করে, এই আলোটি নেড়ে দেয়, তখন গাড়ি চলতে শুরু করে। মানে এটা একটা সংকেত। গাড়ি চলিল। আমি জানালার কাছে বসিয়া রহিলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না। মানে কোনো মূর্তি বলতে কি মূর্তি? আমরা কি এটাকে ওই যে দেবী মূর্তির কথা বলবো বা মাটির মূর্তি, সেরকম কোনো মূর্তির কথা কি বলছে? তা কিন্তু নয়। অর্থাৎ সে যে কথাটি শুনেছে, সেই কথাটি যে কার ছিল সেটা সে জানে না। অর্থাৎ কোনো ব্যক্তির ছবি তার কাছে স্পষ্ট ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। অর্থাৎ দেখো, সে কিন্তু চোখে কাউকে দেখতে পায়নি, সে একটি কথা শুনতে পেয়েছে। সেই কথাটি তার হৃদয়ের মধ্যে এক ধরনের ভালো লাগা সৃষ্টি করেছে, এবং সেই ভালো লাগা থেকে দেশে দেখতে পেল যে তার হৃদয়ের রূপ দেখিতে লাগলো। তার হৃদয়ে কিন্তু সে একটি হৃদয়ের রূপ দেখতে লাগলো। সে যেন এই তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। দেখো, আমরা কিন্তু বলি যে জ্যোৎস্না, তাহলে জ্যোৎস্নার আলো আমাদের সবার ভালো লাগে।
তারার আলো যখন আমরা যদি যে আলো ঝলমলে একটি রাত, সেটা আমাদের ভালো লাগে। কিন্তু আমরা কিন্তু চাইলে যে আমি একটুখানি জ্যোৎস্না মুঠো করে নিয়ে আসবো, সেটা কিন্তু আমরা পারি না। একটুখানি তারার আলো আমি হাতে করে নিয়ে আসবো, তা কিন্তু আমরা পারি না, আমরা সেটাকে ধরতে পারি না। কিন্তু আমরা এটা অনুভব করি, আমরা এটাকে দেখি, আমাদের ভালো লাগা কাজ করে তারার আলোকে দেখে। আমরা এটাকে মানে যে চাঁদের আলো, আমরা শুধুমাত্র এটা সৌন্দর্য উপভোগ করি মাত্র, কিন্তু আমরা এটাকে কোনো স্পর্শ করতে পারি না, ধরতে পারি না, আবৃত করে রাখতে পারি না। ঠিক তার কাছে মনে হলো কি, সেই যে কথাটি সে শুনেছে, সেই কথাটি হচ্ছে সে তারাময়ী রাত্রির মতো, বা আমরা বলতে পারি একটা জ্যোৎস্না রাত্রির মতো, যেটাকে কি করা যায় না, আবৃত করা যায় না, যেটাকে ধরা যায় না। শুধুমাত্র এটা সৌন্দর্যটুকু আমরা উপভোগ করতে পারি মাত্র। সে অনুপম বলল, অবসুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমিষে তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ। মানে বলছে অবসুর, সে অচেনা কণ্ঠের সুর, মানে এই সুরকে সে চিনতে পারছে না, এই সে অচেনা কণ্ঠের সুর, মানে এক নিমিষে, মানে এই যে একটি মাত্র কথা যে এখানে জায়গা আছে, তাড়াতাড়ি চলে আসো, এখানে জায়গা আছে, এরকম একটি কথা শুনলো, তার মনে হলো যে এক নিমিষে সেই যে কণ্ঠটি, সেই কণ্ঠটি যেন তার চিরপরিচয়ের আসনটির উপরে আসিয়া বসে আছে। মনে হলো যে এই কণ্ঠটিকে সে যুগ যুগ ধরে, কাল কাল ধরে সে এই কণ্ঠটিকে সে চিনে, মনে হচ্ছে তার চিরপরিচয়ের আসনে এসে সেই কণ্ঠটি বসেছে, অথচ কিন্তু সে সেই কণ্ঠটিকার তাকে এখন পর্যন্ত দেখতেও পায়নি। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি, চঞ্চলকালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ। চঞ্চলকালের ক্ষুব্ধ হৃদয়ের কি বলতো, ওই যে অপরিচিতার জন্য তার যে চিত্ত চঞ্চল হয়েছে, সেই চঞ্চল কাল, হ্যাঁ কাল মানে এখানে সময়, তার যে চঞ্চল সময়টা তার যাচ্ছে, সেই সময়ে তার যে ক্ষুব্ধ হৃদয়, যে হৃদয় ক্ষুব্ধ হয়েছে তার বিয়ে না হওয়ার কারণে, সেই হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়েছ, মানে যেন তার যে একটা যে অতৃপ্তি, তার যে মানে হৃদয়ের একটা কষ্ট, তার বিয়ে না হওয়া, সে অপরিচিতাকে না দেখা, সেই সময়ে তার যে একটি বিরূপ সময় সে পার করছে, সেই সময়ে এই কণ্ঠটি যেন তার কাছে মানে একটি অন্যরকম একটা প্রশান্তি নিয়ে এসেছে, এবং তার মনে হচ্ছে যেন ফুলটির মতো এসে ফুটেছে। তার মনে হলো যে তার সেই কষ্টের জায়গাটায় এটা একটু শান্তির প্রলেপ এনে দিয়েছে, অথচ তার ঢেউ লাগিয়ে একটি পাপড়িও টলে নাই, অপরিমণীয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই। কিন্তু তারপরও কিন্তু ওই যে আমরা যদি বলে থাকি যে অপরিচিত মেয়েটির প্রতি কিন্তু তার কোনো রাগ হচ্ছে না, যাকে সে বিয়ে করতে গিয়ে ফিরে এসেছে তার প্রতি তার কোনো ক্ষুব্ধতা কাজ করছে না, কিন্তু এখনও তার প্রতি সে ভালো লাগা তার কাজ করছে। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলে এলো। মৃদঙ্গ, লোহার মৃদঙ্গ বলতে কী বোঝাচ্ছে এখানে বলো তো? আমরা জানি ওই যে বলে যে ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে, এই যে ঝকঝকাঝক, কেমন এই ঝকঝকাঝক মানে কি? এই যে ধরো যে আমরা জানি যে গাড়ি যখন চলে, রেলগাড়ি, একটা তোমার এই যে রেলগাড়ির যে চাকাগুলি এবং এটার যে একটা তোমার আওয়াজ, কেমন এই আওয়াজটা হচ্ছে মূলত কিসের আওয়াজ? রেলগাড়ির চাকা, এবং আমরা জানি যে রেলগাড়ির যে রেল লাইন, সেই লাইনটা কিন্তু লোহার হয়ে থাকে, কেমন? তাহলে এই যে আওয়াজটা, এটা মূলত আমরা বলতে পারি যে আওয়াজটাকে মানে আমরা বলি যে চলন্ত রেলগাড়ির যে অবিরাম ধাতব ধ্বনি, সেটাকে মূলত বলা হয়েছে যে লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চললো। আর এই মৃদঙ্গের শব্দটা, এটা কিন্তু একটা বাদ্যযন্ত্র। সেই মৃদঙ্গটা কী ধরনের বাদ্যযন্ত্র বলো তো? মাটির খোলের দুপাশে একটা মাটির খোল, সেই খোলের দুপাশে চামড়া লাগানো এক ধরনের বাদ্যযন্ত্র। তাহলে এই যে লোহার আওয়াজটা, মানে রেলগাড়ির যে আওয়াজটা, সে আওয়াজটাকে তুলনা করা হয়েছে মৃদঙ্গের সাথে, অর্থাৎ একটা বাদ্যযন্ত্রের সাথে। তাহলে গাড়ি এভাবে চলতে লাগলো, আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম, তাহার একটি মাত্র ধোঁয়া, গাড়িতে জায়গা আছে। ধোঁয়া মানে কি বলতো? ধোঁয়া হচ্ছে মানে যখন গান গায়, দোহারা মানে যে গানের একটি অংশকে বারবার উচ্চারণ করে, মানে একটা লাইনকে বারবার গায়, মনে করে যে গানের 4টা লাইন গাওয়ার পর আবার 2টা লাইনকে বারবার গাচ্ছে, এই যে বারবার যে অংশটাকে গাওয়া হয় গানের, সেটাকে বলা হয় ধোঁয়া। এবং এই অনুপমও কিন্তু এই কথাটাই, মানে ধোঁয়ার মতো বারবার তার কানে বাজতে লাগলো ওইটাই, যে গাড়িতে জায়গা আছে, এটা সে বারবার শুনতে লাগলো। আছে কি জায়গা, আছে কি জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাউকেও চেনে না, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, সে যে মায়া, সেটা ছিন্ন হইলেই যে চেনার আর অন্ত নাই। অগসুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, আছে, শীঘ্র আসিতে ডাকিয়াছ, শীঘ্র আসিয়াছি, এক নিমিষও দেরি করি নাই। তাহলে যে যে কাজে ডাকুক না কেন, অনুপমের মনে হচ্ছে যেন তাকেই যেন ডাকলো। সে চোখ মিলে সে কী করলো, জানালার বাইরে মাথা বের করে দিয়ে তাকাচ্ছে, সে কাউকে কী করলো না, দেখতে পেলো না। রাত্রে ভালো করিয়া ঘুম হইল না,
প্রায় প্রতি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম, ভয় হইতে লাগিল, যাহাকে দেখা হইল না সে পাছে রাত্রে নামিয়া যায়। তাহলে যে কণ্ঠস্বরটি সে শুনলো, সেই কণ্ঠস্বরটিকে সে দেখতে চাইলো, কিন্তু সে কাউকেও দেখতে পেল না। তো যাই হোক, আজকে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আরেকটা ক্লাসে আমরা পুরো গল্পটা আরেকটু অংশ আছে সেটুকু শেষ করে দেব। হয়তো তোমাদের সাথে আবার লাইভ ক্লাস নেওয়া সম্ভব হবে না, কারণ আমাদের রুটিন অনুযায়ী ক্লাস সবার থাকবে না। তবে আমি চেষ্টা করব একটা রেকর্ড ক্লাস করে তোমাদেরকে দিয়ে দিতে, তাহলে আমাদের সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে পারবো, কেমন? আর তোমাদেরকেও বলে রাখি, তোমরা একটু বাড়িতে পড়ে নিও, কেমন? একটুখানি আছে, এটুকু পড়ে নিবা, আর কোনো প্রশ্ন থাকলে করে দিও, তাহলে পরবর্তী ক্লাসে আমরা পুরোটা শেষ করে দিতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আর একটা কথা না বললেই নয়, আসলে আমাদের এখন কিন্তু আমরা যদি বলি কোভিড-19 যে মহামারী, সেটা কিন্তু আবার একটু বেশি মাত্রায় ছড়িয়ে পড়ছে। আবারও আমরা দেখছি আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। আর আমরা সবাই আসলে সচেতন থাকবো, প্রত্যেকের জায়গা থেকে সচেতন থেকো। অবশ্যই বাইরে যাওয়ার সময় মাস্ক পরিধান করো। পরিবারের কেউ যদি মনে হয় আক্রান্ত, তার কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখো, তাকে একটা নিরাপদ স্থানে একা থাকার ব্যবস্থা করে দিও। তাহলে আমরা আশা করছি আমরা সকলে মিলে এই মহামারী থেকে আমরা পরিত্রাণ পাবো। একটা সময় আমরা সকলে ক্লাসরুমে ফিরে যেতে পারবো, সেই প্রত্যাশা আমাদের সকলেরই থাকবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।